বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন, উনি তো ওই প্রোগ্রাম দেখতেন আমার। শেখ হাসিনাও কি আপনার প্রোগ্রাম দেখ? রাশেদ খান মেনন এবং মতিয়া চৌধুরী ওনারা স্বয়ং কি আপনার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতেন? যে হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়ে, হাসিনা নামাজি, কোরআন পড়ে, সে ভালো মানুষ। আওয়ামী লীগ সরকার মীর কাসেম আলী সাহেবকে ব্যবহার করে ওনাকে প্রতারণা করে হত্যা করা হয়েছে। আমেরিকান অ্যাম্বাসেডর আমার সামনে তারেক সিদ্দিকীকে বলেছিলেন মীর কাসেম আলী সাহেব প্রতারিত হয়েছেন। ছাত্র ইউনিয়ন যারা তখন করত, তারা সচেতনভাবে ইসলাম বিরোধী ছিল। সাবেক প্রধানমন্ত্রীরাও আপনার অনুষ্ঠান শুনতেন বলে একটু আগে আমরা ডিসকাশন করেছি। জি জি, তখন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এসব কথা বলেছেন, এবং শেখ হাসিনাও ওনাকে খুব ভালোবাসতো। এটা কি উনি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ গ্রেফতার হওয়ার পরে না আগে? এখন এটা একটা বোঝার জিনিস হয়ে গেছে যে কে দেশপ্রেমিক, যে ইন্ডিয়া বিরোধী। শেখ হাসিনা সরকার পতন হলো, ফ্যাসিস্টের পতন হলো, আল্লাহ তাআলা বাচ্চাদেরকে দিয়ে বিশাল পরিবর্তন সংগঠিত করেছেন। সুতরাং আল্লাহ ইজ দেয়ার, আমি আল্লাহকে চোখে দেখতে পাচ্ছি। হাসিনা পর্যন্ত ক্ষমাও চায়নি, এবং সে আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু সে চায়নি। এটা হলো শয়তানের স্বভাব। ইন্ডিয়া বিরোধী এই মনোভাবটা বাংলাদেশে স্থায়ী হবে না? এটা আবার কয়েক বছর পরে আবার যুদ্ধ অপরাধী আমি অবশ্যই ছিলাম না। আপনি যদি যুদ্ধাপরাধ না করে থাকেন, আপনার ইনভলভমেন্ট কি ছিল? এবং বাচ্চু রাজাকার বলে যেটা বলা হয়, এই শব্দটি কে বা কারা কখন তৈরি করেছে আল্লাহ ভালো জানেন। পাকিস্তানের পক্ষে ছিলেন, আমি বলছি না যুদ্ধাপরাধ করেছেন। আপনি ফরিদপুরের আলবদর বাহিনীর প্রধান ছিলেন। ইন্ডিয়ান হেজিমনি বা ইন্ডিয়ান আগ্রাসন বা ইন্ডিয়ার কবজায় চলে যাওয়া, ডে উইল কাম, যখন ইন্ডিয়ার পতন আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনি কেন বিচার মোকাবেলা করলেন না? বাংলাদেশের থেকে বিচার ফেস করলেন না কেন? সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ শুরু করছি। বাংলাদেশে এখন রমজানের তো বটেই, রমজানের বাইরেও সারা বছর ব্যাপী নানা ইসলামী অনুষ্ঠান হয়, প্রশ্নোত্তর হয়, ইসলামী গান হয়, অনেক ধরনের ইসলামী অনুষ্ঠান বাংলাদেশের টিভি গুলোতে এখন দেখা যায়। বেশ অনেক বছর আগে এই ট্রেন্ডটি যিনি সেট করেছিলেন, বাংলাদেশের টিভি গুলোতে ইসলামী অনুষ্ঠান চালু যিনি করেছিলেন বা যাকে টিভি পর্দায় আমরা দেখতে পেতাম, তিনি হচ্ছেন মাওলানা আবুল কালাম আজাদ। 2013 সালে এসে মাওলানা আবুল কালাম আজাদ বাংলাদেশের দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে যান, এবং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ সহ নানা ধরনের অভিযোগে মামলা দায়ের করা হচ্ছে, এবং বিগত হাসিনা আমলে তার বিরুদ্ধে রায়ও দেয়া হয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ কি সত্যি একজন যুদ্ধাপরাধী? উনি কি হাসিনার ফ্যাসিবাদের কোন শিকার? এই বিষয়টি নিয়ে আলাপ করার জন্য আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত আছেন, তিনি নান আদার দেন মাওলানা আবুল কালাম আজাদ হিমসেলফ। মাওলানা আবুল কালাম আজাদ, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, জনাব মাওলানা আবুল কালাম আজাদ, আমাদের অনুষ্ঠানের একটি নির্দিষ্ট সময় আছে, আপনার সাথে অনেক কিছু ডিসকাস করা আছে, কিন্তু আমরা সরাসরি কিছু প্রশ্নে চলে যাচ্ছি। আপনি আপনার টেলিভিশনের যে প্রেজেন্স, আপনাকে সবাই বাংলাদেশের মানুষ রিকগনাইজ করে আপনার প্রশ্নোত্তরের যে অনুষ্ঠানটি ছিল সেটি থেকে। তা আপনি যে প্রশ্ন করেছেন, এটা কেন এই লোকটাকে আপনি বেকায়দায় ফেলতে চান আমি জানি না। ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে দেখতে যাওয়ার দরকারই নাই, কারণ উনি এগুলো ইসলামের জন্য করেন নাই। আমাদের দেশে অনেক সেকুলার অ্যাক্টিভিটিস হয় যেগুলো লোকেরা সামাজিকভাবে করে, রাজনৈতিকভাবে করে, তা কেউই মৌলানা সাহেব, মৌলভী সাহেব কোরআন এবং হাদিস দেখে বা মৌলানা সাহেবের কাছে শুনে করেন না। আপনি টেলিভিশনে কিভাবে বাংলাদেশের ইসলামী অনুষ্ঠানগুলো আপনি শুরু করলেন, কত সালে, প্রেক্ষাপট কি, এই বিষয়গুলি নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে একটু বলবেন? জি, আমার যতদূর মনে পড়ে যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের, তাদের 15 দিন ব্যাপী সিরাতুন নবী অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানে আমি আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, এবং সেখান থেকে আমাকে
বিটিভি ছিল তখন। তখন বিটিভি ছিল, প্রাইভেট চ্যানেল ছিল না। তখন শওকত আলী সিদ্দিকী নামে একজন একটা ম্যাগাজিন অনুষ্ঠান পরিচালনা করতেন। তো উনি আমাকে বললেন যে আপনি যদি কাইন্ডলি আমাদের সাথে একটু জয়েন করেন, বিটিভিতে একটা ম্যাগাজিন অনুষ্ঠান হয়, সেখানে আপনি যদি জয়েন করেন। তো তার দাওয়াত আমি কবুল করে আমি বিটিভিতে জয়েন করি, এবং সেখানে দুটো বিষয় আমাকে দেওয়া হতো। একটা হলো নাটক থেকে মন্তব্য, মানে কোনো একটা নাটকের অংশ বিশেষ দেখানো হতো এবং তার উপরে আমাকে কমেন্টস করতে বলা হতো। আর একটা ছিল কয়েকটি প্রশ্ন আসতো, সেই প্রশ্নগুলির উত্তর দিতে হতো। এই দুই অংশে আমি ছিলাম। এবং ইন্তকাল করেছেন কিছুদিন আগে ডক্টর শমশের আলী, উনিও ছিলেন সেই অনুষ্ঠানে। ভালো ভালো এটা কত সালের ঘটনা বলছেন আপনি? সালের কথাটা আমি আসলে মন আচ্ছা। করে বলতে পারছি না, তবে এইটাই ছিল আমার শুরু বিটিভিতে। তখন প্রাইভেট চ্যানেল হয়নি। এরপরে প্রাইভেট চ্যানেল এটিএন বাংলা হয়েছিল। এটিএন বাংলাতে আমি প্রতি জুমাবারে, শুক্রবারে 2:30 থেকে 3:30 একটা কোশ্চেন আনসার সেশন করতাম, এবং করার সুযোগ দিয়েছিলেন আল্লাহ তাআলা, এবং সেখানে আমি প্রশ্নের উত্তর দিতাম। তো ফরচুনেটলি প্রোগ্রামটা খুব মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিল, এবং সেই অনুষ্ঠানে আমার যতদূর জানা আছে, মনে পড়ে যে বাংলাদেশের কোনো ঘরে টেলিভিশনে অন্য কোনো প্রোগ্রাম দেখা হয়তো হতোই না, অথবা হলেও খুব কম। এই প্রোগ্রামটাই দেখতো মানুষে, এবং দুটি কারণ হয়তো ছিল। একটা হলো যে প্রশ্ন উত্তর ইটসেলফ একটা খুবই আকর্ষণীয় জিনিস। অন্যদিকে ইসলাম সম্পর্কে মানুষের জানার খুব আগ্রহ ছিল। ইসলাম সম্পর্কে মানুষ যা জেনেছে, তাতে তাদের অনেকের ভিতরেই ভীতি সৃষ্টি হয়েছে ইসলাম সম্পর্কে, যে আমি খাঁটি মুসলমান হইলে আমার পৃথিবীর জীবনের সব স্বাদ আর লাভ চলে যাবে, এই ধরনের একটা ধারণা আনফরচুনেটলি ছিল। তো আল্লাহর মেহেরবানিতে সে ধারণা অনেক কেটে গেছে, আল্লাহ চায় তো। এরপরে জি। আমি এনটিভি যখন আসলো, এনটিভিতে আমাকে বলা হলো যে আপনি আমাদের এখানে প্রশ্নের উত্তর যদি দেন তাহলে আমরা খুশি হব। বিশেষ কারণে আমি এনটিভিতে চলে যাই, এবং এনটিভিতে গিয়ে এই অনুষ্ঠান আমি শুরু করি। বেশ কয়েক বছর পর্যন্ত এটা চলে, এবং এর দর্শক কে যে ছিলেন না সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু জি। এক সব যুগ জিজ্ঞাসার জবাব, সম্ভবত আপনার অনুষ্ঠানটির নাম ছিল যুগ জিজ্ঞাসার জবাব। জি, জিজ্ঞাসা, অনুষ্ঠানটার নাম ছিল জিজ্ঞাসা। তো জি, জিজ্ঞাসা জি। জিজ্ঞাসা ওই জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি প্রশ্নের উত্তর দিতাম। শেষ পর্যন্ত এমন হলো যে রমজান মাসে সেহরিতে অনুষ্ঠান, ইফতারে অনুষ্ঠান, এই সব সময় অনুষ্ঠানের জন্য আমাকে বলা হলো, এবং আল্লাহ তৌফিক দিলেন যে ওই অনুষ্ঠানগুলো আমি করেছিলাম, আলহামদুলিল্লাহ। এইভাবে আমার রওনা শুরু হলো, এবং আমি চেষ্টা করেছিলাম যে আলেম ওলামাদেরকে টিভিতে ইসলামী প্রোগ্রাম করার জন্য নিয়ে আসা যায় কিনা, এবং আমি অনেকাংশে সফলও হয়েছি, আলহামদুলিল্লাহ। তবে আমাকে একদিন বলেছিলেন নওয়াজিশ আলী খান, উনি ছিলেন প্রডিউসার, উনি ছিলেন বিটিভিতে। তো উনি আসলে আদর্শের দিক থেকে লেফট উইং এর মানুষ ছিলেন, তো কিন্তু আমাকে খুব ভালোবাসতেন। উনি বলতেন যে আপনার প্রোগ্রামটা প্রোগ্রামের সংজ্ঞায় পড়ে, ইসলামী প্রোগ্রাম যতগুলো হয় তার ভিতরে। আমি খুব মনোযোগ দিয়ে আপনার প্রোগ্রামটা শুনি। তো জি। এইটা একটা জিনিস, অবশ্যই আমার এই ধরনের কোনো ট্রেনিং ইত্যাদি ছিল না, তবে আল্লাহর মেহেরবানিতে আমি যা বলতাম সেটা প্রোগ্রামের সংজ্ঞায় পড়েছে বলে আমাকে এক্সপার্ট লোকেরা বলেছেন, আলহামদুলিল্লাহ। এইভাবেই আমি ইসলামী অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হই। জি, ধন্যবাদ আপনার জবাবের জন্য। মাওলানা আবুল কালাম আজাদ, আপনার যে টেলিভিশনের জনপ্রিয়তা এবং বাংলাদেশের ইসলামী অনুষ্ঠানগুলোর শুরু করার পায়োনিয়র আপনি। তো আপনাকে আমরা যখন ইন্টারভিউ করব, আমরা আপনার ব্যাপারে একটু রিসার্চ করার জন্য আপনার আপনার নাম যখন গুগলে দিয়েছি এবং আমরা সার্চ করার চেষ্টা করেছি, উইকিপিডিয়া, বাংলা উইকিপিডিয়াতে আপনার যে পেজ আছে, প্রথম যে সেন্টেন্স, সেখানে প্রথম যে বাক্যটি আছে, সেই বাক্যটি হচ্ছে, আমি পড়ছি, আবুল কালাম আজাদ, যিনি ডাকনাম বাচ্চু রাজাকার নামেও পরিচিত,
হলেন জামাতে ইসলামের একজন প্রাক্তন বাংলাদেশি রাজনীতিবিদ, টিভি ব্যক্তিত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী। প্রথম সেন্টেন্সটি এটি। অনেক কিছু আনপ্যাক করার আছে এখানে। প্রথমে আমি চলে যাই, এখানে যেটা বলা হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের একজন প্রাক্তন বাংলাদেশি রাজনীতিবিদ। আপনি কি বাংলাদেশ জামাতে ইসলামী বা তার তৎকালীন ছাত্র সংগঠন তার সাথে কখনো জড়িত ছিলেন? এই ঘটনাটা আমাদেরকে একটু বলবেন। প্রাক্তন কিভাবে হলেন? আসলে আমি ছিলাম, আমি যখন ছাত্র জীবন ছিল ফরিদপুরে, তখন আমি পড়াশোনা করতাম রাজেন্দ্র কলেজে। আমার বাড়িও ফরিদপুর জেলায়। তো সেখানে আমি ইসলামী ছাত্র সংঘ করতাম। কত সালের ঘটনা এটা? এটার সালও কিন্তু আমি সাল মনে রাখার ব্যাপারে আমি যথেষ্ট পিছিয়ে। আচ্ছা, মানে ডেফিনেটলি 1971 এর আগে, যেহেতু আপনি ছাত্র সংঘ বলছেন। এক্স্যাক্টলি বেশি আগে না, খুব কাছাকাছি সময়, 69 অথবা 70 এরকম হবে। তখন আমি রাজেন্দ্র কলেজে পড়াশোনা করতাম এবং বাচ্চু রাজাকার বলে যেটা বলা হয়, এই শব্দটি কে বা কারা কখন তৈরি করেছে আল্লাহ ভালো জানেন। তবে এর সঙ্গে রাজাকার বাহিনীতে আমি কখনোই ছিলাম না, আমি রাজাকার ছিলাম না এবং এলাকার লোকেও আমাকে রাজাকার বলে জানতো না। আমরা ওই প্রসঙ্গে আমরা কথা বলছি, মানে এখানে যে প্রাক্তন রাজনীতিবিদ বলে, আপনি কি জামাত ইসলামে, আপনি বলছেন ছাত্র সংঘে ছিলেন, আমি ছিলাম। প্রাক্তন হয়ে গেলেন কিভাবে? আপনি কি জামাত ইসলামীতে পরবর্তীতে কন্টিনিউ করেননি? কোনো মতাদর্শিক বিরোধিতা ছিল? কি হয়েছিল? প্রাক্তন কিভাবে হলেন? প্রাক্তন হলাম মানে এই হলো যে আমি যখন কেন্দ্রীয় মজলিসে শোরার সদস্য ছিলাম, প্রফেসর গোলাম আজম সাহেব তখন আমির ছিলেন। তো আমার ব্যাপারে একটা অভিযোগ আসছিল, সেই অভিযোগের তদন্তের শেষে তারা বলল যে অভিযোগ সত্য না। তারপরে আমার কোনো কারণ ছিল না যে আমার রুকনিয়াতটা চলে যাবে। তবে একজন আল্লাহর বান্দা, উনি বলেছিলেন, ওই নির্বাহীর যিনি সদস্য ছিলেন, তিনি বলেছিলেন যে ইমেজের প্রশ্ন আছে, সুতরাং জামাতের ইমেজের কারণে আমাদের উচিত হবে তার রুকনিয়াত না রাখা। তো শেষ পর্যন্ত প্রফেসর গোলাম আজম সাহেব বললেন যে সর্বসম্মত না হলে আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেই না। তো যেহেতু একজন মানুষ অন্তত প্রতিক্রিয়া দিচ্ছে এবং একমত হচ্ছে না, তার ব্যাপারেও 2 দিন পর্যন্ত সময় ক্ষেপণ করা হয়েছে, তারপরেও উনি মত পরিবর্তন করেন নাই, সেজন্য আপনার রুকনিয়াত আমি রাখতে পারছি না। এইভাবে আমার রুকনিয়াত চলে যায়। রুকনিয়াত মানে হলো জামাতের মেম্বার হওয়ার যে ব্যাপারটা, সেটা প্রথমে সমর্থক হতে হয়, তারপরে কর্মী হতে হয়, তারপরে রুকন হইতে হয়। তো রুকন আমি ছিলাম, তারপরে আমার রুকনিয়াত থাকে না। এরপরে আমি 1999-এ বাংলাদেশ মসজিদ কাউন্সিল নামে একটি এনজিও গঠন করি এবং সেই এনজিওটা আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড বেশ প্রশংসিত হয়েছিল। ব্র্যাকের সঙ্গে কাজ করেছি আমরা, ইউএনডিপির সঙ্গে কাজ করেছি, ইউনিসেফের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে যৌথভাবে কাজ করেছি। আমরা কিছু খুতবা ডেভেলপ করেছিলাম, যে খুতবা ছিল HIV AIDS এর উপরে, তার উপরে মসজিদ কাউন্সিলের কাজ ছিল। তো AIDS এর ব্যাপারে যে খুতবা ডেভেলপ করা হয়েছিল, সেটা ইমামেরা অন্তত 10,000 ইমাম তো হবেনি, সারা দেশ থেকে বিভিন্ন জেলায় ইমামেরা এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন এবং মাসে একটা খুতবা তারা HIV AIDS এর উপরে দিতেন এবং মাসের শেষে তারা বসে পর্যালোচনা করতেন এবং পরিকল্পনা নিতেন আগামীর জন্য। এইরকম ভাবে বড় মানুষের দেশে এবং বিদেশের সম্পৃক্ততা সৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ সেই প্রোগ্রাম কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট মক্কা। জি, ধন্যবাদ আপনাকে। ওই প্রসঙ্গেও আমরা কথা বলতে পারি। আমি আরেকটু জানতে চাচ্ছি, এবং মাঝে দিয়ে একটু ইন্টারনেটের সমস্যার কারণে আমি ঠিক মতো শুনতেও পারিনি। আপনি বলছিলেন যে আপনি জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য থাকার সময় আপনার বিরুদ্ধে একটি অভিযোগ হয়, সেটি তদন্ত হয় এবং তদন্তে এটি মিথ্যা প্রমাণিত হয়। কি অভিযোগ উঠেছিল? এটা কি আমাদেরকে বলা যাবে না এটা টু পার্সোনাল? না, বলা যাবে, আমি মনে করি বলা কোনো অসুবিধা নেই। বলা হয়েছিল যে আমি একজন মহিলাকে বিয়ে করেছি যার স্বামী আছে,
এই ধরনের একটা আচ্ছা অভিযোগ আসছিল, কিন্তু আসলে আচ্ছা ঘটনা সত্য ছিল না। জি ঠিক আছে। তারপরে আপনি যখন রোকনিয়াত চলে গেল বললেন, আপনি জামাতে ইসলামে আবার রোকন হওয়ার কখনো চেষ্টা করেছিলেন, নাকি আপনি জামাতে ইসলামের পার্ট চুকিয়ে ফেলেছেন তখন? তখন আমি আর চেষ্টা করি নাই, ওরকম চেষ্টা আমি সক্রিয়ভাবে করি নাই। তবে আচ্ছা মেন্টালি আমি রোকন ছিলাম এবং এখনো আছি। আমার আচ্ছা রুকনিয়াত যদিও দলের থেকে নাই, কিন্তু জি ও আমি জামাতকে ছাড়িনি, জামাত আমাকে ছাড়লেও আমি জামাতকে ছাড়ি নাই। জি জি ধন্যবাদ আপনাকে। আহ, 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 দ্বিতীয় প্রসঙ্গে আসি। আপনি অলরেডি বলছিলেন আমাদেরকে, আপনি আপনার এই টেলিভিশন এর যে কার্যক্রম, যেটার মাধ্যমে আপনি সারা দেশে পরিচিত মুখ, আপনি জামাতে ইসলামের প্রাক্তন একজন পলিটিশিয়ান ছিলেন, আহ, আলেম হিসাবে পরিচিত। তো আপনি এর মধ্যে আপনার যে এনজিওর কথা বলছিলেন, এর বাইরে বা এনজিওর মাধ্যমে আর কোনোভাবে বাংলাদেশের আর কোনো আর্থসামাজিক কোনো কর্মকাণ্ডে আপনি জড়িত ছিলেন? সংক্ষেপে একটু বলবেন আমাদের। জি ছিলাম, ছিলাম। এবং আমি কাউন্সিল ফর ইন্টারফেইথ হারমোনি এই নামে একটা 4 ধর্মের লোকদেরকে নিয়ে একটা ভালো উদ্যোগ ছিল, এবং একটা এই আপনার ওই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। প্রত্যেক ধর্মের 40 জন করে ধর্মগুরু সেখানে উপস্থিত ছিলেন। বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। শাহ আব্দুল হান্নান সাহেব ইসলাম ধর্মের প্রেসিডিয়ামের সদস্য ছিলেন। ডক্টর পরেশ চন্দ্র মণ্ডল, হি ইজ নো মোর, তো উনি ছিলেন হিন্দু ধর্মের একজন পুরোহিত, উনি ছিলেন হিন্দু ধর্মের প্রতিনিধিত্বকারী একজন সদস্য, এবং একজন ছিলেন ডক্টর সুকোমল বড়ুয়া, উনি বৌদ্ধ ঢাকা ধর্মের। ইউনিভার্সিটির প্রফেসর। জি, ঢাকা ইউনিভার্সিটি। পরেশচন্দ্র মণ্ডলও ছিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এবং সুকোমল বড়ুয়াও ছিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এবং ডক্টর আর একজন ছিলেন ফাদার তপন। ফাদার তপন খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করতেন, উনিও প্রেসিডিয়াম সদস্য ছিলেন, এবং উনিও খুব ভালো মানুষ। এবং ফর্চুনেটলি ওনাদের সকলের সাথেই আমার খুব গভীর বন্ধুত্ব হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। এবং ওই আমরা যেটা করেছিলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যে একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে সেই সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং ইট ওয়াজ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। তো এইটা জন্যে আমি একটা গান্ধী অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। বায়তুল মোকাররমের খতিব ছিলেন মৌলানা উবায়দুল হক সাহেব, উনিও গান্ধী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এইটা একটা অ্যাক্টিভিটি যতগুলো ছিল তার ভিতরে এটা একটা। এবং আমি একটা ইয়ে ছিলাম, বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ছিলাম ওআইসির যে ফিকহ একাডেমি আছে সেটার বাংলাদেশ চ্যাপ্টারের রিপ্রেজেন্টেটিভ আমি ছিলাম। এটাও আমার একটা কাজ ছিল। আমি এটার মাধ্যমে মালয়েশিয়াতে অন্তত পক্ষে একটা যে বড় কনফারেন্স হয়েছিল সেখানে আমাকে ডাকা হয়েছিল, এবং আমি একজন লেম্যান হিসেবে সেখানে ছিলাম, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেয়ার আর সাম আদার অ্যাক্টিভিটিস, এবং যেগুলো আমি বাচ্চাদের জন্য কাজ করতাম, শিশুদের জন্য। ইউনিসেফ সেখানে আমাদেরকে স্পন্সর করত, এভাবে ইউএনডিপি আমাদেরকে স্পন্সর করত। বিশেষ করে এইচআইভি এইডসের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে বাংলাদেশের এমন কোনো মহাদেশ নাই যেখানে আমাকে ডাকা হয়নি কিছু কথা বলার জন্যে, যে ইসলাম এইচআইভি এইডস প্রিভেনশনের ব্যাপারে কি বলে এইটার উপরে আমাকে বক্তব্য রাখতে হতো। তো আমি সারা দেশের বড় বড় সিটিগুলোতে আলহামদুলিল্লাহ এই ধরনের অনুষ্ঠানে যোগদান করেছি, আলহামদুলিল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। তো আপনার বিষয়ে যেটা হয় যে আপনি পাবলিক স্ফিয়ারে ছিলেন, এবং আমাদের ডিসকাশনে উঠে আসছে যে আপনি যে শুধু নিজেকে ধর্মীয় গণ্ডির মধ্যে রেখেছিলেন তা না, আপনি ইন্টারফেইথ ডায়ালগের একজন প্রতিষ্ঠাতা, প্রেসিডিয়াম মেম্বার। আপনি আপনার এনজিওর মাধ্যমে এইচআইভির মতো একটা প্রগ্রেসিভ ইস্যুতে আপনারা কথা বলেছেন সেই এত বছর আগে, এবং আপনাদের এই এনজিওর সাথে আন্তর্জাতিক সংস্থা ইউএনডিপি, ইউনিসেফ সহ অন্যান্য যে রিকগনাইজড ইন্টারন্যাশনাল বডিজ তারা পর্যন্ত আপনাদেরকে স্পন্সর করেছেন, সহযোগিতা করেছেন।
আপনি পাবলিক স্ফেয়ার থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যান 2013 সালে, এবং তখনই সারা দেশের মানুষ পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারে যে আপনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে। এবং জি আমরাও যে উইকিপিডিয়া থেকে আপনার ব্যাপারে যেটা লাইনটা কোট করছিলাম একটু আগে, সেখানে জি বলা আছে যে আপনি টিভি ব্যক্তিত্ব এবং বাংলাদেশের যুদ্ধাপরাধের জন্য একজন দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী। 2013 সালে আপনার বিরুদ্ধে রায়ও হয়েছে। আপনি জি কি আসলেই 1971 সালে পাকিস্তানের পক্ষে ছিলেন? আমি বলছি না যুদ্ধাপরাধ করেছেন, আমি হুম। বলছি আপনি কি 1971 সালের যেই বাংলাদেশের যুদ্ধটি হয়, স্বাধীনতা যুদ্ধ হয়, সেখানে কি আপনি পাকিস্তানের পক্ষে ছিলেন? পাকিস্তানের পক্ষে আমি আসলে ছিলাম বলা যায় না, তবে আমি ইন্ডিয়ার যে সংশ্লিষ্টতা ছিল 71-এ, সেইটার বিরুদ্ধে ছিলাম। কারণ আমার আশঙ্কা ছিল যে আমরা পাকিস্তানের কিছু বৈষম্য হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ফার্দার যদি আমরা এই বৈষম্য থেকে বাঁচার জন্য ইন্ডিয়ার কোলের ভিতরে যাই, তাহলে আমরা আরো বেশি বৈষম্যের শিকার হব, এবং তখন আমার জবাব দেওয়ার কোনো জায়গা থাকবে না। এই ধরনের একটা মানসিকতা আমার ভিতরে ছিল। যুদ্ধ অপরাধী আমি অবশ্যই ছিলাম না, এবং আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সর্বৈব মিথ্যা, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। যদি এটা রি-ইনকোয়ারি হতো, রিট্রায়াল হতো, তাহলে সব মানুষ জানতে পারত। সেটা সরকারের ব্যাপার, তারা করবেন কিনা আমি জানি না। জি আর আমি জি পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলাম না কখনো, আমি ছিলাম সাংস্কৃতিক ময়দানে কাজ করতাম। আমি বিশ্বাস করতাম যে সংস্কৃতিতে, বিশেষ করে মিডিয়াতে, যদি ইসলামকে না আনা যায় তাহলে ইসলাম পিছিয়ে পড়তে পারে। আর একটা ছিল যে সমাজ সেবায় ইসলামকে আনতে হবে, নইলে ইসলামের বুলি অড়ালে মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না, এবং আল্লাহ পছন্দ করবেন না। এই বিশ্বাসে আমি এই দুটি ময়দানে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেছি। একটা হলো মিডিয়া, আর একটা হচ্ছে সমাজ সেবা। জি। আমরা যদি ওই ৭১-এর টাইম লাইনটা একটু চলে যাই। আপনি অনুষ্ঠানের শুরুতে বলেছেন আপনি ছাত্র সংঘের সাথে জড়িত ছিলেন। জি জি তাই তো? জি ওই সময়টাতে। এবং আপনি একটু আগে আমাদেরকে বলেছেন যে আপনি ৭১-এর যুদ্ধে আপনি ইন্ডিয়ান হেজেমনি বা ইন্ডিয়ান আগ্রাসনের ভয় আপনার মধ্যে ছিল, এবং সেই জি ভয় থেকে আপনি মুক্তিযুদ্ধকে পুরোপুরি সমর্থন করে উঠতে পারেননি। জি জি আম ৭১ সালে আপনি কি করেছেন? আপনার বয়স কত ছিল? আপনি কোথায় ছিলেন? আপনার পুরো ৭১ সালের যে ৯ মাসের যুদ্ধ, আপনি জি জি কোথায় ছিলেন? কি করেছেন? আপনি যদি যুদ্ধাপরাধ না করে থাকেন, আপনার ইনভলভমেন্ট কি ছিল? কি করতেন তখন? আমি তো মাদ্রাসার ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করেছি আপনি সর্বপ্রথম। একটু আগে বলেছেন আপনি ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়েছেন। এরকম কিছু জি একটা জি বলেছিলেন। জি 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 মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসার থেকে যখন আমি FM পাশ করি, ফাইনাল মাদ্রাসা, তখন আমি রাজেন্দ্র কলেজে ভর্তি হই, এবং আচ্ছা, ছাত্র হিসেবে আমার জীবন চলতে থাকে। সেই জন্য জি। আমি কোনো সামাজিক বা রাজনৈতিক কর্মকাণ্ডে অ্যাক্টিভ হতে পারিনি তখন। তো আমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ আনা হয়েছে, আমি আগেও বলেছি, এই অভিযোগগুলো একেবারেই ডাহা মিথ্যে, অসত্য। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন কেন এটা মিথ্যা? ৭১ সালে আপনি কি করেছিলেন? আপনার কি মনে আছে? আমি তো ওই ছাত্র ছিলাম। তো ছাত্র থেকে আমি তো এই যুদ্ধের পক্ষে বা বিপক্ষে কোনো ভূমিকা রাখতে পারিনি। তবে মেন্টালি আমার সাপোর্ট ছিল যে আমাদের দেশটা বিভক্ত না হয়ে যায়। মানে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মধ্যে যদিও কিছু কনফ্লিক্ট আছে নিজেদের ভেতরে, কিন্তু সেটার জন্য আমরা এমন কোনো পদক্ষেপ না নেই যাতে করে দেশটা ভেঙে যায়। এই ধরনের একটি মন মানসিকতা মানে আমার। আপনার একটা রাজনৈতিক আপনার অ্যাপ্রোচ ছিল, কিন্তু আপনি মিলিটারিলি এনগেজ ছিলেন না কোনো পক্ষে। রাইট রাইট কোনোটাতেই ছিলাম না। মিলিটারিলি আমি কোনোটাতেই ছিলাম না, কোনো মানে বাহিনীতে। আপনি কি যুদ্ধের এই ৯ মাস আপনার বাড়িতেই, নিজ বাড়িতেই অবস্থান করছিলেন না বা না কোথাও গিয়েছিলেন? ফরিদপুর শহরে আমি পড়াশোনা করতাম। তো পড়াশোনা যখন বন্ধ হয়ে যায় তখনও আমি ফরিদপুর শহরেই ছিলাম, কারণ তখন আমার মতো লোকদের জীবন খুবই নিরাপদ ছিল না। সোকর মুক্তিযোদ্ধারা, তারা এসে থানা অস্ত্র লুট করে, এবং তারা বিভিন্ন জায়গায় মুক্তি যোদ্ধা সেজে তখন মানুষদেরকে মারতে শুরু করে। মুসলিম লীগেরই অধিকাংশ চেয়ারম্যান তখন ছিলেন, সেই চেয়ারম্যানদেরকে তারা মেরে ফেলে, খুন করে। এই জন্য আমি নিরাপদ মনে করতাম না গ্রামে থাকা, সেই জন্য আমি ফরিদপুর শহরে থাকতাম। জি।
আম, আপনি অস্বীকার করছেন যে আপনার 71 সালে কোনো পক্ষেই কোনো মিলিটারি ইনভলভমেন্ট ছিল, রাজনৈতিক আপনি একটা অবস্থান আপনার ছিল, সেটি হচ্ছে যে তৎকালীন যে দেশ ছিল পাকিস্তান বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যেন সেপারেটেড না হয়ে যায় সেটার ব্যাপারে আপনি কনসার্ন ছিল, ভারতীয় আগ্রাসনের ব্যাপারে আপনার কনসার্ন ছিল, সেটাই ছিল মূল ভিত্তি। জি। উইকিপিডিয়াতে এই তথ্যটিও আছে যে আপনি রাজাকারের একটি আধা সামরিক বাহিনী খরাদিয়া মিলিটারি এর অন্যতম নেতা ও প্রতিষ্ঠাতা ছিলেন। খরাদিয়া মিলিটারিটা কি? আমি নিজেও এটা প্রথম শুনলাম আপনার ব্যাপারে একটু পড়াশোনা করতে গিয়ে। এটা কি? আপনি আমাদেরকে একটু বলবেন এটা কি? আমার মনে হয় আমাদের গ্রামের নাম হলো খারদিয়া, খাটদিয়া। তো ওইটাকেই আচ্ছা। বোধহয় খরা দিয়া বানিয়ে ফেলানো হয়েছে। আর সেখানে যদি এখনো যারা সাংবাদিকরা গিয়েছিল, সেখানে বড় জি। এক হিন্দু কমিউনিটি আছে। তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য আমি চেষ্টা করেছি। এখনো পর্যন্ত তারা সেখানে সেইভাবে নিরাপদে আছেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেই জানা যাবে। আমি তো বলছি যে আমি তাদের জন্য কোনো ক্ষতিকর ছিলাম না, আজও আমি ক্ষতিকর নই এবং ভবিষ্যতেও আমি ক্ষতিকর হব না ইনশাআল্লাহ। জি। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামায়াতে ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল, যিনি ফরিদপুর অঞ্চলে ছিলেন এবং তিনি 1971 সালে তৎকালীন জামায়াতে ইসলামের যে ইসলামী ছাত্র সংঘ বা জমিয়তে তালেবা ইসলামী এটা পূর্ব পাকিস্তানের সভাপতি ছিলেন 1971 সালের ওই টাইম লাইন গুলোতে। রাইট। আপনি তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, এই এই ধরনের বক্তব্য নিউজে এসেছে। এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সাথে আপনার ইন্টারঅ্যাক্টিভিটি গুলো আমাদেরকে বলবেন? আপনারা কিভাবে জড়িত জি। ছিলেন, কতটা কর্মী ছিলেন? একটা আছে যে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব আসলে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার আব্বা ছিলেন মৌলানা আব্দুল আলী, খুব বড় আলেম ছিলেন এবং আমি ওনাদেরকে খুব ভক্তি শ্রদ্ধা করতাম। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব বয়সে আমার বড় ছিলেন। তো আমি ওনার নামাজ দেখে আমার মনে হতো যে এমন নামাজ বোধহয় পৃথিবীতে একজন মানুষই পড়ে এত মনোযোগ দিয়ে, ভিখারির মতো আল্লাহর সামনে দাঁড়ায়। এই ধরনের মানুষ ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব। আমি তাকে রেসপেক্ট করি। উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি রাজেন্দ্র কলেজে ভর্তি হন এবং রাজেন্দ্র কলেজে ওনার পরামর্শে আমি ভর্তি হই। সিট ছিল না আর্ট। উনি বললেন যে আপনি কমার্সে ভর্তি হন, পরে ডিপার্টমেন্ট চেঞ্জ করে আপনি আর্টসে যেতে পারবেন। এবং অ্যাকর্ডিংলি আমি সেখানে ভর্তি হই এবং রাজেন্দ্র কলেজে কাজ শুরু করি এবং আমি মাদ্রাসার ড্রেস পরেই মাদ্রাসার ছাত্রর মতো আমি যেতাম জি। এবং আমি ওখানে একটা জায়গা ছিল আমতলা, আমতলায় ছাত্রদের অনুষ্ঠান হতো, বক্তৃতা হতো। ওখানে টেবিলের উপরে টেবিল দিয়ে তার উপরে দাঁড়িয়ে বক্তৃতা করেছি আমি, আমার মনে আছে। এবং আমার স্যাররা, রাজেন্দ্র কলেজের শিক্ষকরা, তারা ওই দোতলায় রেলিংয়ের হেলান দিয়ে কথা শুনতেন। আলহামদুলিল্লাহ, আমাকে তারা খুব স্নেহ করতেন। আমি কলেজে বেশ সুনামের সাথেই আলহামদুলিল্লাহ ছিলাম। যে আপনি 71 সালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন ছাত্র সংঘের পূর্ব পাকিস্তানের প্রধান। জি। আপনার দায়িত্ব অফিসিয়ালি কি ছিল 71 সালে ছাত্র সংঘ? না, আমি তখন কেবলই ওখানে শুরু করেছি, একজন আচ্ছা। কর্মী হিসেবে শুরু করেছি। মানে আপনি গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না তখন? না, 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 গুরুত্বপূর্ণ কোনো, রাজেন্দ্র কলেজে আমি, ফজলুল হক ভাই ছিলেন সভাপতি, তার সঙ্গে আমি কাজ করতাম। এছাড়া আমি গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলাম না। জি। আপনার বিরুদ্ধে যে যুদ্ধাপরাধ মামলায় 2013 সালে প্রসিকিউশন অভিযোগ করেছে এরকম যে আপনি ফরিদপুরের আলবদর বাহিনীর প্রধান ছিলেন এবং পাকিস্তানি বাহিনীকে আপনি সহযোগিতা করেছেন। আপনি যারা কলেজ পড়ুয়া যুবক তাদেরকে সংগঠিত করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে আলবদরের ব্যানারে। এবং বলা হয়েছে আপনি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং আপনিও বলছেন যে আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন কলেজে পড়ার আগে, আপনি উর্দু ভালো বলতে পারতেন, সেজন্য আপনি পাকিস্তানের সেনাবাহিনীর খুব বিশ্বস্ত হয়ে যান যেহেতু আপনি উর্দু ভালো বলেন। আপনি হিন্দু সম্প্রদায় এবং বাঙালি জনগণকে অত্যাচার, নির্যাতন, হত্যায়, ধর্ষণের মতো অভিযোগে মানে এই কর্মকাণ্ডে আপনি অংশগ্রহণ করেছেন। এই অভিযোগগুলো নিয়ে আপনার মূল্যায়ন কি? মানে আপনি, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি যেহেতু ছাত্র সংঘের উল্লেখযোগ্য নেতা ছিলেন না, আপনি মাত্র ছাত্র সংঘে জয়েন করেছেন বা এই ধরনের কিছু একটা, তাহলে পরে এই এই মানে এই ধরনের অভিযোগ যেটা আপনি
আমি জানি আপনি এটা বলবেন এগুলো মিথ্যা, আপনি বলেছেন এগুলো মিথ্যা বানোয়াট, কিন্তু আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসলো কেন? আপনি তো গুরুত্বপূর্ণ কেউ না তখন। জি জি, আল্লাহ ভালো জানেন। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে একদম ডাহা মিথ্যা কথা, আলবদরের কথা যেটা উল্লেখ করা হয়েছে, এর কোনো সত্যতা নাই। আমি আলবদরের সঙ্গে আমার ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না, অথচ বলা হয়েছে যে আমি ফাউন্ডার ছিলাম আলবদরের এবং আমি সব এটার কমান্ডার ছিলাম। এসব মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। এবং তখন আমি দেখেছি যাদেরকে দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছিল তারা বর্তমানে বলছে যে আমরা এর সঙ্গে মোটেই জড়িত, সাক্ষী দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু আমাদেরকে পুলিশ ধরে নিয়ে আটকায় রেখে আমাদেরকে শিখিয়েছে এবং আমাদেরকে লিখে দিয়েছে যে এইগুলো কথা তোমাদেরকে বলতে হবে, আদারওয়াইজ তোমরাও বিপন্ন হবা। তো সেই সব সাক্ষীরা এখন বলছেন, সাক্ষীরা সবাই আমার কেউ শত্রুও না, তাদের সাথে আমার বিশেষ এমন কোনো সম্পর্ক নেই যে তারা আমার পক্ষে কথা বলতে বাধ্য হবেন। ওনারা অনেকেই ছিলেন ইন্ডিয়াতে তখন, ওনারা বলছেন যে আমরা জানি না কিছু। এটা বলা সত্ত্বেও তাদেরকে বলা হয়েছে যে না, তোমাদেরকে সাক্ষী দিতে হবে, এবং তাদেরকে ধরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে ঢাকায় নিয়ে আটকে রাখা হয়েছে, তাদেরকে শেখানো হয়েছে, তাদেরকে দিয়ে বলানো হয়েছে। এইটাই আমি জানি। আসলে কেন করেছে, তাদের নিয়ত কি ছিল, আল্লাহ ভালো জানেন। নিয়ত ছিল এই, আমার ব্যাপারে আমি যতদূর জানি যে আমার ওই টিভি প্রোগ্রামটা, ওই প্রশ্নোত্তরের প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা যাদের সহ্য হতো না, যারা সচেতনভাবে ইসলামের বিরোধী ছিলেন, এ ধরনের কিছু মানুষ ছিলেন, আই শুড নট মেনশন দেয়ার নেম, আপনারা সবাই জানেন, চিনেন। তো তারা আমাকে ভিক্টিমাইজ করার চেষ্টা করেছে, সোফার আই নো। ইভেন দি দেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও যে আমার বিরুদ্ধে কিছু করেছেন এমন কোন কথা আমি কোনো সোর্স থেকে জানতে পারিনি, আল্লাহ আলম বিসহ। এবং পরবর্তীতে যখন বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন, উনি তো ওই প্রোগ্রাম দেখতেন আমার, এবং আমি শুনেছি যে শেখ হাসিনাও দেখতেন এবং উনি পছন্দ করতেন। তারপরে বেগম খালেদা জিয়া খুবই আমাকে খুবই স্নেহ করতেন, এবং আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, যে পরামর্শ দিয়েছিলাম যে আপনি বলুন যে আমি বাঁচবো এই দেশে, আমি মরবো এই দেশে। আর একটা হলো যে ঝড় তুফান আসে কিন্তু স্থায়ী হয় না, এটাও মনে রাখতে হবে। এই দুটি কথা আমি ওনাকে বলার সুযোগ পেয়েছিলাম উনি যখন দেশ ত্যাগের কথা চিন্তা করছিলেন বা কেউ বলছিল সেই সময়। আল্লাহ, তো উনি একজন মানুষ যাকে আমি মনে হয় বাংলাদেশে সার্বিক বিবেচনায় কোনো একজন মানুষকে যদি আমি পছন্দ করি, তাহলে সেই মানুষটি হলো বেগম খালেদা জিয়া। এবং এটা হলো রাজনৈতিক ক্ষেত্রে। আর অন্য ক্ষেত্রে আমি মাহমুদুর রহমান সাহেবকে খুবই ভালোবাসি, আর উনিও আমাকে খুব ভালোবাসেন। এবং এরকম আরো অনেক লোক আছে, আল্লাহর বান্দাবান্দি, যারা আমাকে মহব্বত করেন, পছন্দ করেন এবং ভালোবাসেন। এদের সংখ্যা যে কত, এটাও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জি জি, ধন্যবাদ আপনাকে। তো আপনি আপনার বিরুদ্ধে এই যে আপনি একজন রাজাকার বা আপনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, যুদ্ধাপরাধ করেছেন, আপনি নিজের ব্যাপারে এই অভিযোগগুলো কবে শুনেছেন? এটা কি 2013 সালে শুনেছেন, না আগে থেকেই, স্বাধীনতার পর থেকে এই ধরনের অভিযোগ শুনছেন কারো কাছে, নাকি কি আপনি নিজে কখন এইগুলো নিয়ে aware? আমি আসলে আগে শুনিনি। যখন আমার বিরুদ্ধে, আপনি নিজেও শুনেননি? না আপনি নিজেও শুনেননি? শুনিনি। আমার আচ্ছা আচ্ছা, কবে শুনেছেন, মানে এগুলো কবে থেকে আপনি শুনতে শুরু করলেন? যখন জাজমেন্ট দেওয়া হলো আমার বিরুদ্ধে, তখন ওই আচ্ছা জাজমেন্টটা পড়ে আমি জানলাম। জাজমেন্টটা আচ্ছা অনলাইনে পড়ে আমি জানলাম। আচ্ছা আচ্ছা, আপনি অবাক হয়েছিলেন যে হঠাৎ করে এইগুলো কি, মানে? বটেই, অবাক হয়েছিলাম। তবে আমার বিশ্বাস ছিল যে এসব অভিযোগ যেহেতু সত্য নয়, সেহেতু ইনশাআল্লাহ আজিজ আল্লাহ আমাকে সাহায্য করবেন। আমি কারো কাছে এর জন্য এইভাবে সুপারিশ করিনি এবং কারো কাছে সাহায্য প্রার্থনা করিনি। মাশাআল্লাহ। জি, আপনি বেগম খালেদা জিয়ার কথা বলছিলেন। আপনি বলেছেন যে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনই আপনার অনুষ্ঠান দেখতেন বলে আপনি সংবাদ পেয়েছেন। জি জি। খালেদা জিয়ার সাথে ইন্টারাকশনটা কিভাবে হয়, মানে আপনার সাথে কিভাবে কথা হয়,
উনি উনি কত সালের ঘটনা সেটা একটু বলবেন আর একটু বিস্তারিত? জি, জি। সাল আমি ঠিকভাবে বলতে পারব না। জি, তবে আমার মনে আছে যে রমজান মাসে উনি একটা প্রোগ্রাম করতেন এতিমদেরকে নিয়ে, ইফতার প্রোগ্রাম। জি, ইফতার। বেগম জি, খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন, এবং জি, সেখানে কিছু আলেমদেরকেও ডাকতেন। তার ভিতরে আমিও ফরচুনেটলি শামিল ছিলাম, এবং সেই সুবাদে ওনার সঙ্গে আমার প্রথম পরিচয়। এবং উনি আমাকে বলতেন যে আমি আপনার প্রোগ্রাম দেখি, প্রোগ্রাম শুনি, এবং আমার খুব ভালো লাগে। আপনি এইটা বলেছিলেন, ওইটা বলেছিলেন অমুক প্রোগ্রামে। তার শুনে আমার মনে হচ্ছিল যে উনি সত্যি প্রোগ্রাম সঠিকভাবে দেখেন। আর উনি মানুষটাও সত্যবাদী, আল্লাহর জি, বান্দি, অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমার দৃষ্টিতে আমি আই মাস্ট সে যে ওনার মতো মানুষ আর দ্বিতীয় আর একজন আছে কিনা রাজনৈতিক ময়দানে, এটা আমার জানা নেই। তো জি, জি, এইভাবে পরিচয় হলো যে আমি ওই ইফতার মাহফিলে প্রতি বছরই উনি এইভাবে ডাকতেন, প্রতি বছরে আমি এইভাবে যেতাম, এবং কখনো কখনো আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করারও সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ। জি। আপনি শেখ হাসিনার কথাও বলছিলেন। জি। আহ, শেখ হাসিনাও কি আপনার প্রোগ্রাম দেখতেন? এই ধরনের কোনো সংবাদ আপনি পেয়েছিলেন? না, সংবাদ আমি এভাবে শুনেছি, কিন্তু দূর থেকে শুনেছি। এইটার কোনো প্রত্যক্ষ প্রমাণ আমার কাছে নাই। যেমন আচ্ছা, যেমন নাকি বেগম খালেদা জিয়ারটা আছে। উনি জি, আমাকে নিজেই বলেছেন যে আমি আপনার প্রোগ্রাম দেখি, এবং ভালো প্রোগ্রাম, আমার কাছে ভালো লাগে। জি। আপনি বলছিলেন যে আপনার বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ আপনি নিজেও শুনেছেন 2013 সালে আপনার বিরুদ্ধে রায়টাই হওয়ার পরে আপনি নিজে দেখতে পেরেছেন। আপনি সারপ্রাইজ হয়েছেন জি, যে জি। আপনি আপনাকে ঠিকমতো চিনেন কিনা আপনার নিজের মধ্যে জি, সংশয় তৈরি হয়েছে। আম, জি। আহ, আপনি কেন ভিক্টিমাইজড? মানে আপনি একটা বলেছেন যে আপনি যেহেতু টেলিভিশনে হুম। পরিচিত ফেস হয়ে গিয়েছেন, সারা দেশের মানুষ আপনার মাধ্যমে ইসলামকে একটা নতুন আহ ভিন্ন আঙ্গিকে। একটা মাত্রায় জানতে পেরেছে, জি, তাই জি, তো? জি। তো এটার কারণে কি আপনি কারো শত্রু হয়ে গিয়েছেন? এটার কারণে কি আপনি জেলাসির শিকার হয়েছেন? এটার কারণে কি আপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে আপনি মনে করেন? তাই আমার মনে হয় আই ডু নট ফাইন্ড এনি আদার রিজন যেটার জন্য মানুষ আমাকে এই কথা বলবে। কোনো পলিটিক্যাল আচ্ছা, লোকেরাও বলবে না, এবং এরা এরা হলো সাংস্কৃতিক ময়দানের লোক। এরা হলো জেনে বুঝে সচেতনভাবে, হুম, যারা সেই সময় বিভিন্ন হুম, পন্থী ছিলেন, এবং তার জি, ভিতরে আমার দুজন মানুষের কথা মনে আছে। একজন হলো রাশেদ খান মেনন সাহেব, আর একজন জি, হলো মতিউর রহমান, মতিয়া চৌধুরী। এই দুইজনের কথা আমার মনে আছে। এদের পন্থী মতিয়া গ্রুপ, মেনন গ্রুপ, এইভাবে ছাত্র ইউনিয়ন ছিল। সেই ছাত্র ইউনিয়নের লোকেরা সচেতনভাবেই ইসলাম বিরোধী ছিলেন, মোস্ট অফ দেম। আল্লাহ আলম বিসব। আমি জানি না কি হয়েছে, তবে আমি একটা সন্ধান পেয়েছি। সেটা হলো যে জি, তারেক সিদ্দিকী সাহেব, যিনি ছিলেন শেখ হুম, হুম, হাসিনার মিলিটারি অ্যাডভাইজার অথবা অন্য কোনো পোস্টে ছিলেন, তো উনি, আমার একটা ঘটনা মনে আছে, আমার বলতে দ্বিধা নাই, যে কামাল এমনি ইউসুফ, আপনি জানেন তার কথা, কামাল জি, এমনি। ফরিদপুরে আওয়ামী লীগ নেতা, জি, জি, জি। বিএনপি নেতা তখন সম্ভবত। বিএনপি নেতা, জি, বিএনপি নেতা। বিএনপি নেতা। তো উনি ওনার বাসায় আমাকে ডেকেছিলেন, এবং উনি খবর দিয়েছিলেন আমেরিকান অ্যাম্বাসেডরকে। উনি এসেছিলেন, এবং উনি ডেকেছিলেন তারেক সিদ্দিকীকে, এবং সেখানে আমেরিকান অ্যাম্বাসেডর আমার সামনে তারেক সিদ্দিকীকে বলেছিলেন যে ওনার নামে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগের সাথে ওনার কোনো সম্পর্ক নাই, আপনি তো ভালো করে জানেন, এবং এই ব্যাপারে ওনার নামটা বাদ দিয়ে দেওয়ার আমি অনুরোধ জানাচ্ছি। তো তখন বললেন, ওই অ্যাম্বাসেডর সাহেবকে বললেন তারেক সিদ্দিকী, যে এটা অনেক দেরি হয়ে গেছে, এটা সম্ভব না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা তো খুব ব্রেকিং নিউজ আর কি। তো আমি আমি যদি বুঝতে বুঝতে পেরে থাকি আর কি যে বিএনপির ফরিদপুরের নেতা এবং সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাসায় একটি মিটিং হয় এবং ওই মিটিং এ আপনাকে ডাকা হয়। আপনি সেখানে জি, ছিলেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি আত্মীয় এবং সামরিক উপদেষ্টা জি, জি, মেজর জেনারেল তারেক সিদ্দিকী জি, জি, উনি উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের মার্কিন অ্যাম্বাসেডর সেখানে ছিলেন সেই জি, মিটিং এ। জি, জি, জি। কোন অ্যাম্বাসেডর? তার নাম কি? ওনার নামটা আমি ভুলে গেছি, তবে আমার মনে আছে। কত সালের ঘটনা সেটা?
হেরিকে এই সালও ভুলে গেছি আমি। আচ্ছা, হ্যারিকে টমাস ছিলেন, জি, হ্যারিকে হেরিকে টমাস। টমাস তখন ছিলেন না, তারপরে উনি আচ্ছা, তারপর পরে। হেরিকে টমাসের পরে। হেরিকে টমাসের সাথে সম্ভবত। আমার খুব ভালো সম্পর্ক ছিল। ওনার আচ্ছা, সঙ্গে। তো মার্কিন অ্যাম্বাসেডর তারেক সিদ্দিকীকে অনুরোধ করেছে, জি আপনার সামনেই ঘটেছে জি জি ঘটনাটা, আপনি আপনি জি আলোচনায় ছিলেন। জি জি আহ, আমাকে কেন্দ্র করেই ওই ওই উনি ওই মিটিংটা কয়জনকে হয়েছে। ডেকেছিলেন। ওনার জি, জি, বাসাই হয়েছিল, কামাল ইবনে ইউসুফ সাহেবের বাসায়, এবং সেখানে তারেক সিদ্দিকী ডাইরেক্টলি অস্বীকার করেছে সহযোগিতা করতে। মানে ওই আমেরিকান অ্যাম্বাসেডর তারেক সিদ্দিকীকে বলছেন, মেজর জেনারেল বলেছেন তারেক বলেছেন সিদ্দিকী, শেখ হাসিনার স্পষ্ট সামরিক করে। উপদেষ্টা, তাকে জি বলছেন যে মাওলানা আবুল কালাম আজাদের নামে যে আপনার যে অভিযোগগুলো আনছেন, আমরা জানি এটার কোনো সত্যতা নাই। এই ধরনের প্রসিডিউর থেকে, যুদ্ধবরোধ প্রসিডিউর থেকে তার নামটা যেন বাদ দেওয়া হয়। জি তো জি জবাবে তারেক সিদ্দিকী বলছেন যে এটা অনেক দেরি হয়ে গিয়েছে প্রসেসটা, আমরা আর বাদ দিতে পারছি না, তাই তো? জি 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 আচ্ছা, জি আচ্ছা। এটা এটা একটা খুব ব্রেকিং নিউজ, এবং আমি নিজে সারপ্রাইজ যে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং জি জি জেনে বুঝে ওনারা আপনাকে মানে আম, ইয়ে দিয়ে হচ্ছে। একটু আগে আপনি বলছিলেন রাশেদ খান মেনন এবং মতিয়া চৌধুরী, ওনাদের গ্রুপ যেটা ছাত্র ইউনিয়ন করা বামপন্থী, আম, অনেকে ওনাদেরকে নাস্তিক ট্যাগ দিয়ে থাকেন, এই এই গ্রুপের আপনি চক্ষুশূল হয়েছিলেন আপনার টেলিভিশন প্রেজেন্সের কারণে, এবং আপনার ইসলামকে ডাইনামিকলি মানুষের কাছে নিয়ে আসার যেই প্রচেষ্টা, সে কারণে। রাশেদ খান মেনন এবং মতিয়া চৌধুরী, ওনারা নিজেরাই কি আপনার বিরুদ্ধে এই কনস্পিরেন্সি গুলো করার, ষড়যন্ত্র গুলো করার ক্ষেত্রে জড়িত ছিল বলে আপনার মনে হয়, নাকি ওনাদের আন্ডারে যারা ছিল বিভিন্ন অনুসারী তারা? যে দুঃখিত, মৌলানা আবুল কালাম আজাদ, আপনার কানেকশনটা একটু দুর্বল হয়ে গিয়েছিল আর কি। জি জি আমি যে প্রশ্নটি করছিলাম সেটি জি হচ্ছে যে আপনি একটু আগে রাশেদ খান মেনন এবং মতিয়া চৌধুরী, ওনাদের দুইজনের কথা বলেছেন ওনাদের গ্রুপে ছাত্র ইউনিয়ন করা, ওনাদের অনুসারীদের যে গ্রুপ, যারা বাংলাদেশের বামপন্থী, অনেক ক্ষেত্রে আম, নাস্তিক বা ধর্ম বিদ্বেষী বলেও শাহবাগী, যেটা পরবর্তীতে একটা টার্ম জি জি কয়েন জি হয়েছে 2013 সালে। তো আহ, তাদের আপনি চক্ষুশূল হয়েছিলেন আপনার মিডিয়া প্রেজেন্স এবং ইসলামকে ডাইনামিকলি মানুষের কাছে উপস্থাপন করার জন্য, শিক্ষিত জনগণের কাছে তুলে ধরার জন্য। সাবেক প্রধানমন্ত্রীরাও আপনার অনুষ্ঠান শুনতেন বলে একটু আগে আমরা ডিসকাশন করেছি। জি জি তো রাশেদ খান জি মেনন এবং মতিয়া চৌধুরী, ওনারা স্বয়ং কি আপনার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতেন এবং ষড়যন্ত্রগুলো করেছিলেন, নাকি তাদের আহ, যে অনুসারীরা তারা কারা করেছিল? এরা আদর্শিক বিরোধিতা। আসলে ওনাদের ব্যক্তিগতভাবে আমার সাথে ওনাদের সাথে কোনো ইন্টারাকশন ছিল না, ভালোও না মন্দও না। ওই জি, মতিয়া চৌধুরী, উনিও ভালো মানুষ ছিলেন, কিন্তু শি ওয়াজ নট এ গুড মুসলিম। সেম ইজ দি কেস উইথ রাশেদ খান মেনন। ওনারা ভালো মানুষ ছিলেন, আমি ওনাদের সম্পর্কে কোনো খারাপ কথা খুব কমই শুনেছি। তবে ওনারা ইসলামের ব্যাপারে, এটা হলো আদর্শিক বিরোধ। ছাত্র ইউনিয়ন যারা তখন করত, তারা সচেতনভাবে ইসলাম বিরোধী ছিল। এটা আমি তখন ছাত্র ছিলাম, তো আমি সেই সময়ের ছাত্র, সেই জন্য আমি ওনাদের সম্পর্কে জানি। জি। আম, ধন্যবাদ আপনাকে। তো একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে যে আজকে আমরা আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি, কিন্তু বাংলাদেশে একটা সময় বিশ্বাস করা হতো যে 13 সালে যখন এই প্রসিডিউর গুলো শুরু হয়, এবং আপনার বিরুদ্ধে যে জামাতের যে নেতাদেরকে আম, এই এই মামলাতে আসামি করা হয়, বিচার করা হয়, তথাকথিত বিচার করা হয়, ফাঁসির রায় দেওয়া, ফাঁসি কার্যকর করা হয়, আপনি ছিলেন, আপনার মামলাটি ছিল প্রথম মামলা যেটাতে রায় দেওয়া হয়, তাই জি তো? জি 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 তো কিন্তু আপনাকে জনপরিসর থেকে আপনি অদৃশ্য হয়ে যান, আপনাকে খুঁজে পাওয়া যায়নি, অনেকে জানতেন না আপনি কি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন। জি 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 এটাও এটাও জানা যেত না। অনেকেই বলবেন যে, আমি শিওর এই অনুষ্ঠানটা দেখার সময় অনেকে প্রশ্ন করবেন, হুম, যারা আপনার ক্রেডেনশিয়াল পুরোপুরি বিশ্বাস করে উঠবেন না, তারা প্রশ্ন করবেন আপনি যদি নির্দোষী হবেন, আপনি কেন বিচার মোকাবেলা করলেন না, বাংলাদেশের থেকে বিচার ফেস করলেন না কেন, আপনি কেন করলেন না, আপনার মুখ থেকে আমাদেরকে বলবেন। জি 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 অবশ্যই। ব্যাপারটা হচ্ছে হচ্ছে কি, যে আপনি যদি জানেন যে নির্ঘাত আপনাকে মেরে ফেলা হবে, তাহলে সেই জায়গায় যেয়ে নিজে ধরা দেওয়া, এটা আত্মহত্যার শামিল। এবং জি, আমি জিজ্ঞেস করেছিলাম সেই সময়, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব মরহুম, উনিও একজন ছিলেন। উনি বলেছিলেন যে কেস ফাইট করে কোনো লাভ হবে না, এই কেস এখানে হবে না, এই কেসের রায় এখানে হবে না,
রায় পাঠানো হবে, সেই রায় এরা পড়ে শোনাবে, এবং রায় একটাই, তাহলে মেরে ফেলা হবে এদেরকে। এটা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব বলেছিলেন, এবং তখনই বলেছিলেন। এবং তখন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শাহ আব্দুল হান্নান সাহেব। তো উনি বলছিলেন যে মৌলানা, আপনি যদি পারেন তাহলে দেশ থেকে কোথাও চলে যান, এটা উনি বলেছিলেন আমাকে। আরো একজন জামাতের নেতা এবং ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতাদের একজন এবং ইবনে সিনার প্রতিষ্ঠাতাদের একজন, উনি ছিলেন নাসের ভাই। তো নাসের ভাই আমাকে বললেন যে আপনি আপনি যদি সুযোগ পান তাহলে ইউ ক্যান গেট আউট অফ কান্ট্রি। এইভাবে আমি চলে যাই আর কি, এবং হিজরত করি। আমি হিজরতের নিয়তে আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এটা আল্লাহর কোরআন থেকে আমি পেয়েছি, শিখেছি, জেনেছি যে হে আল্লাহ, এই জালিম অধ্যুষিত জনপদ থেকে আমাকে বের করে নিন, এবং আমার জন্য কোনো সাহায্যকারী, আমার জন্য কোনো অভিভাবক ব্যবস্থা করে দিন। এই দোয়া আমি করতাম, এবং এই দোয়া করে আমি বিশ্বাস করতাম যে আল্লাহ দোয়া কবুল করেন। সেই জন্য আল্লাহ আমাকে চলে যাওয়ার সুযোগ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমি চলে গেছি। আর যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা তো ভিকটিম হয়ে গেছিলেন, তাদের তো ধরে ফেলেছিল তারা অন্য কেসে। সুতরাং তাদের কাছেও এই জিনিসটা জানা ছিল না যে আমাদেরকে ফাঁসি দেওয়া হবে, আমাদেরকে মেরে ফেলা হবে। এটা সম্ভবত ওনারা জানতেন না, আর জানলেও ওনাদের কিছু করার ছিল না, ওনাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এরা প্রত্যেকেই আমার খুবই ঘনিষ্ঠ মানুষ ছিলেন। মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, এরা সকলেই আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন। এমন প্রফেসর গোলাম আজম সাহেব তো ছিলেনই, মৌলানা এ কে এম ইউসুফ উনিও ছিলেন, মৌলানা আব্দুস সোবহান উনি 6 বারের মতো এমপি হয়েছেন পাবনার থেকে। উনি খুব প্রো পিপল মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। ওনাকেও তো জেলের ভিতরেই জীবন দিতে হয়েছে। তা আমি আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনি জেনে বুঝে আপনাকে মেরে ফেলা হবে, এবং আপনি যাদের কথা বললেন যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, শাহ আব্দুল হান্নান, তারপর আনম আব্দুজ্জাকার কথা বললেন, নাসের সাহেব ওনার কথা বললেন, ওনাদের সাথে আপনি তখন ডিসকাশন করেছেন, সবাই আপনাকে বলেছে যে এটা ফাইট করে কোনো লাভ নাই, এই মামলাগুলো ফাইট করে কোনো লাভ নাই, এটা রায় এখানে হবে না, রায় বাইরে থেকে আসবে, দিল্লি থেকে আসবে, এবং রায়টা হবে যে এদেরকে হত্যা করো কোনোভাবে। তো জেনে বুঝে আপনি কেন নিজেকে আত্মহত্যার কাছে সমর্পণ করে দিবেন? রাইট। তো এই বুঝটা জামাতের নেতাদের ছিল না কেন? মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, ওনারা কি এই বুঝটা বুঝতে পারেননি? যেমন আমি যতটুকু জানি, মীর কাসেম আলী এই যুদ্ধাপরাধ যখন প্রসিডিওর শুরু হয়, উনি আমেরিকায় ছিলেন তার ছোট ভাইয়ের বাসায়, উনি বাংলাদেশে উল্টা ব্যাক করেন। আপনি তো বাংলাদেশ থেকে হিজরত করে চলে গিয়েছেন, উনি উল্টা ব্যাক করেছেন। ওনারা কি ভেবেছিলেন? ওনাদের কাছে কি ইনফরমেশনটা আন্ডারস্ট্যান্ডিংটা ছিল না? ওনারা কেন এটা ফেস করতে গেলেন? না, ওনারা, আমি তো আগেই বলেছি যে ওনারা আসলে ফেস করতে যান নাই। ওনারা জানতেনই না যে ওনাদেরকে এভাবে ট্র্যাপ করে মেরে ফেলা হবে, ওনারা জানতেন। কিন্তু আপনি তো বলছেন যে আপনি বুঝতে পেরেছেন, আপনি ডিসকাস করেছেন। আপনি আব্দুর রাজ্জাক, যিনি ওনাদেরও আইনজীবী ছিলেন, তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আপনাকে এই ইনফরমেশনটা দিলে ওনাদেরকে দেননি কেন? ওনাদেরকে দিলেও ওনাদের তখন বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, ওনারা তো তখন আন্ডার অ্যারেস্ট। এই অবস্থায় ওনাদের কিছু করণীয় ছিল না, ওনাদেরকে মজবুর করা হয়েছে, ওনাদেরকে হত্যা মানে নিহত হওয়ার জন্য মজবুর করা হয়েছে। আল্লাহ ভালো জানেন, এবং আমার জানা মতে আমি এটাই জানি যে ওনারা ইচ্ছা করে এইভাবে ধরা দেন নাই। মীর কাসেম আলী সাহেব প্রতারিত হয়েছেন, তাকে দিয়ে গভর্নমেন্ট কিছু কাজও করিয়েছিল, সোফার আইনো। সেটা হলো যে ওনাকে সৌদি আরবেও পাঠানো হয়েছিল। বাংলাদেশের সঙ্গে তাদের ভালো রিলেশন যদি হয় তাহলে তার বিরুদ্ধে ওনারা কোনো মামলা করবে না, এটা বলেছিল দিদেন গভর্নমেন্ট। কিন্তু উনিও সেই জন্য বিশ্বাস করেছিলেন হয়তো তাদের কথা, এবং তারপরে উনি দেশে ফিরে আসছিলেন। তারপরে ওনাকে প্রতারণা করে হত্যা করা হয়েছে। জি, বিষয়টা আরেকটু বলবেন? মানে আওয়ামী লীগ সরকার মীর কাসেম আলী সাহেবকে ব্যবহার করে সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়ন করতেছে, এ ধরনের কিছু বললেন? আরেকটু বলবেন আমাদেরকে বিষয়টা কি? এটার ব্যাপারে আমি ইন ডিটেইলস খুবই
খুবই স্পেসিফিক কিছু তো জানি না, তবে আমার কাছে 90% জানা আছে যে ওনাকে প্রতারণা করা হয়েছে, ওনাকে অনুরোধ কে করা করেছে? মানে আওয়ামী লীগ সরকার প্রতারণা আওয়ামী লীগ করেছে, সরকার ওনাকে ব্যবহার করেছে। ব্যবহার করেছে, এবং শেখ হাসিনা আলী হাসান মোহাম্মদ এটা মুজাহিদ কিরকম? সাহেবরেও ব্যবহার করেছে। কারণ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব তখন এই কথা জামাতকে বোঝানোর চেষ্টা করেছেন যে হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়ে, হাসিনা নামাজি, কোরআন পড়ে, সে ভালো মানুষ, এইগুলো বলে একসময় আন্দোলনের সময় তাদের কাছাকাছি হওয়ার যখন প্রশ্ন দেখা দিয়েছিল, তখন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এসব কথা বলেছেন, এবং শেখ হাসিনাও ওনাকে খুব ভালোবাসতো। তারপরেও তাকেও নির্বিচারে এইভাবে মানে হত্যা করা হয়েছে। এটাও তো একটা ব্রেকিং নিউজ আর কি। মানে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আপনি বলছেন যে জামাত নেতাদেরকে বলেছিলেন যে শেখ হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন পড়েন, সুতরাং জি, আমাদের সাথে হয়তো বা এত বেশি মানে হবে না, আমাদের রাইট, পরিণতি এত খারাপ হবে না। রাইট, কোন একটা আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে যেতে চেয়েছিলেন জামাত ইসলাম এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছিলেন। জি, আমার তাই মনে হয়েছে। এটা কি উনি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ গ্রেফতার হওয়ার পরে না আগে? না, আগে, আগে, গ্রেপ্তার হওয়ার আগে, গ্রেপ্তার হওয়ার আগে। আর ওনাকে, মানে এই ওনার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, এবং আলী হাসান মুজাহিদ সাহেব অন বিহাফ অফ জামাত ইসলামী উনি তাদের সঙ্গে কথা বলতেন, যোগাযোগ করতেন, এবং উনি হয়তো বিশ্বাস করতেন। আমি এ ব্যাপারে নিশ্চিত যে মুজাহিদ সাহেব ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা বলবেন না, বলেননি। উনি যা দেখেছেন, উনি যা বিশ্বাস করেছেন, উনি তাই বলেছেন, এবং ওনার বিশ্বাসটা ঠিক হতে পারে, ঠিক নাও হতে পারে। তো সেই জন্য আমি এই কথাটা উল্লেখ করেছি। ইভেন ওনাকে ব্যবহার করেছে, ওনাকে প্লে করেছে, তাই প্লে তো? করেছে, রাইট। এমনকি ওই যে কর্নেল ফারুক, মেজর হুদা, কর্নেল ফারুক, যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, জি এখন জি, জেলে আছেন। না না না, তার কথা বলছি না। কর্নেল ফারুক, যিনি শেখ মুজিবকে হত্যার জন্য রেসপন্সিবল ছিল। আচ্ছা, মুজিব হত্যাকারী জি ফারুক, জি জি পঁচাত্তরের জি ঘটনার, জি, জি জি জি, তার জি ব্যাপারেও জি, বলুন। কিন্তু জামাতের দৃষ্টিভঙ্গি ছিল এইরকম এক সময়, যে তারা ঠিক কাজ করেনি। কিন্তু আমার ব্যক্তিগত মত হলো যে তারা আসলে ব্যক্তিগতভাবে করেননি, তারা দেশের স্বার্থে এটা করা প্রয়োজন ছিল, অনিবার্য ছিল, এই জন্য তারা করেছেন, এটা আমি বিশ্বাস করি। এবং তারা এটাকে একটা অভ্যুত্থান বলে জানেন আর কি, মানে এটা একটা কু হয়েছিল, তো সেইটা জি। আমি বিশ্বাস করতাম। কিন্তু জামাতের মধ্যেও তখন এই বিশ্বাসটা ছিল না যে তারা, তাদেরকে মেরে ফেলানো এটা জুলম হয়েছে। তারা মনে করত যে তারা তারা ঠিক কাজ করেনি, শেখ মুজিবকে হত্যা করে ঠিক কাজ করেনি, এটা মনে করতো তারা। জি। এই বিষয়গুলো জামাতের রাজনৈতিক অপরিপক্কতা বলে আপনি মনে করেন? জি জি জি, আমি তখন প্রত্যক্ষভাবে কারো মন্তব্য শুনেছি, যার নাম আমি নেব না, তবে আমি মন্তব্য শুনেছি। ওনার বিশ্বাস থেকেই উনি বলেছেন যে এই কাজটা ঠিক হয়নি। কিন্তু আমি মনে করি যে ইসলামিক পয়েন্ট অফ ভিউতে ওই কাজটি তখন অনিবার্য হয়ে দেখা দিয়েছিল, এবং এটা হওয়ার ছিল, তাই হয়ে গেছে। জি। আপনি তো নাম বলতে চাচ্ছেন না, কে মনে করতেন সেটা? গোলাম আজম সাহেব নিজে? না না, সেইটার নামটা আমাকে সুযোগ দেন যেন আমি নামটা না বলি। আচ্ছা, ঠিক আছে, আমরা রেসপেক্ট করলাম আপনার সেই ওপিনিয়নটা। জি তো এই 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 টোটাল যে বিচার বিচার হলো যুদ্ধাপরাধীদের বিচার, এই প্রসঙ্গে আমরা একটু বেশি কথা বলছি, কারণ আপনি হচ্ছে এর সাথে এক হচ্ছে রিলেটেড, আর দুই হচ্ছে এটা বাংলাদেশের অন্যতম একটা আহ, প্রধান বিচারিক হত্যাকাণ্ড। অনেকেই বলছেন যে যেখানে বিরোধী দলীয় নেতাদেরকে এভাবে ধরে ধরে আজগুবি অভিযোগ দিয়ে ফাঁসি দেওয়া হয়, আবার সেটার সাথে বাংলাদেশের একটা বড় ঘটনা ৭১কে মিশিয়ে মানুষের আবেগকেও কাজে লাগানো হয়। আমরা শাহবাগের উত্থান দেখেছি, এবং অনেকেই বলেছেন যে এই বিচারের দাবির, তথাকথিত বিচার, যুদ্ধাপরাধীদের বিচারের দাবির মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিস্ট, যেটাকে ২৪শে এসে ছাত্র জনতা উৎখাত করতে হলো, কিন্তু এই ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনের মূল উপাদান বা গোড়াপত্তন হয়েছিল এর মাধ্যমে। তো এই জন্যই আমরা একটু এটা নিয়ে একটু ডিটেলস কথা বলছি। আম, জি আপনার তাহলে আপনার দৃষ্টিতে, আপনি নিজে যুদ্ধাপরাধের বা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত একজন, আপনি নিজে একজন ইসলামিক স্কলার, প্রমিনেন্ট ইসলামিক স্কলার, আপনি সেই আপনার জনপ্রিয়তা থেকে হঠাৎ করে আপনাকে এই ধরনের অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে,
এবং আপনার সাথে যে এক্সক্লুসিভ মিটিং হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাসায়, এবং মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা এবং যাকে বলা হয় যে ইন্ডিয়ার প্রধান এজেন্ট বাংলাদেশে লিয়াজুগুলো মেনটেন করার জন্য, তার উপস্থিতিতে আপনার সাথে মিটিং হচ্ছে। আপনি তখন, আপনার কাছে কি এটা ক্লিয়ার হয়ে গিয়েছিল যে এই সামনে এই বিচারের মাধ্যমে প্রমিনেন্ট ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ধর্মীয় স্কলারদেরকে হত্যা করা হবে? এই বিষয়টা কি আপনি তখনই একদম আন্ডারস্ট্যান্ড করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন, তাই তো? জি জি, বুঝতে পেরেছিলাম, কিন্তু এটা প্রকাশ করার মতো কোনো স্কোপ তখন ছিল না দেশের মধ্যে। মানে আপনি জামাত ইসলামের লিডারদের সাথে তখন কমিউনিকেট করতে পেরেছিলেন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা? না, তখন ইয়ে ছিল ডিজিএফ এর লোকেরা, তারপরে এনএসআই লোকেরা, এরা আমার বাড়ির চতুর্দিকে পাহারা দিত। এটা আমার প্রোটেকশনের জন্য দিতে পারে, বা আমি যাতে পালিয়ে না যাই সেজন্যও দিতে পারে, আল্লাহ ভালো জানে। তবে তারা দিত, এইটা অনেক দিন পর্যন্ত যেত। আমি যখন অফিসে যেতাম, মসজিদ কাউন্সিলের অফিসে, তখনও তারা ওই অফিসে গিয়ে চার চতুর্দিকে নিজের অবস্থান। আপনি কোথায় থাকতেন তখন? আমি তখন থাকতাম উত্তরখান, চাঁদপাড়া। আচ্ছা, জি। কিন্তু আপনি তো পালিয়ে গেলেন, মানে আমি পালিয়ে গেলেন শব্দটা বলছি, আপনি বলেছেন হিজরত করেছেন, আমি আপনার শব্দটাকে রেসপেক্ট করছি। আপনি সেখান থেকে স্থান ত্যাগ করেছেন, এবং এটা আমি আপনার উপর ছেড়ে দিব, আপনি বলতে পারেন নাও বলতে পারেন। কোথায় গিয়েছিলেন? আর সেটা না বলাই ভালো, না বলাই। ওকে, ঠিক আছে, উই রেসপেক্ট ইট। আমাদের অনুষ্ঠান থেকে এটা আপনার প্রাইভেসিটাকে আমরা রেসপেক্ট করি, এবং আমরাও দর্শকদের সাথে জানিয়ে রাখছি যে আপনি আনডিসক্লোজ লোকেশন থেকে আপনি আমাদের আজকের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছেন। আপনি যখন অন্য জায়গাতে চলে গিয়েছেন, এবং এটা মিডিয়াতে অনেকে লিখেছে যে আপনি প্রথমে ভারত হয়ে পাকিস্তানে গিয়েছেন, এই ধরনের মিডিয়াতে আছে। আপনার যদি কেউ আপনার নাম সার্চ করে, এগুলো মিডিয়াতে আসবে আর কি। তো আমরা আপনার উপর ছেড়ে দিচ্ছি, আপনি যদি বলতে চান বলতে পারেন, না বলতে চান না বলতে পারেন, উই আর ফাইন উইথ ইট। আপনার প্রবাস জীবন বা আপনার এই হিজরত জীবন, আপনার ভাষ্যমতে, বা স্থানান্তরিত জীবন, অনেকে বলবেন, আমাদের অনুষ্ঠানটা দেখে অনেকে বলবেন যে পালিয়ে থাকার জীবন, কেমন কেটেছে? আপনি এই কয়েক বছর কি করেছেন, কি চিন্তা করেছেন, কিভাবে সময় কেটেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন আমার মতে, কেননা যে আমার জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম হলো এই কয়েক বছর। টু স্পিক দি ট্রুথ, আমি একান্তভাবে আল্লাহকে ডাকার সুযোগ পেতাম, এক। দুই হলো, আমাকে যেভাবে এন্টারটেইন করা হয়েছে, আমাকে যারা ইয়ে করেছে, তখন থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা করেছেন, এত সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা করেছে যে আমার দেশের ভিতরে আমার ব্যক্তিগত চেষ্টা সম্ভব ছিল না। তাহলে এ সময় আমি অনেক আদরে ছিলাম, আলহামদুলিল্লাহ। ইন অল রেসপেক্ট আমি ওই টাইমটাকে আমার জীবনের সবচেয়ে ভালো সময় মনে করি। যদি ফ্যাসিস্টরা ভালো নিয়তে এই কাজটা করতো, যে আমার উপকারী তারা করেছে আসলে, তাহলে সব পেত, কিন্তু তারা তো এই জন্য করে নাই, তারা করেছে আমাকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু শাস্তি তো আমি পাইনি, বরং আমি আল্লাহর রহমত পেয়েছি, এবং আমার ভালো জীবন ছিল, এবং সেই জীবনে আমি অনেক বেশি আনন্দিত ছিলাম আল্লাহর রহমতে। ইয়েস, এটা ছিল যে আমি দেশের থেকে বঞ্চিত, দেশ থেকে বাইরে চলে আসছি, পরিজন থেকে বঞ্চিত, এটা 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 ছাড়া আর আমার অন্য কোনো দুঃখ কষ্ট ছিল না। তো আমাকে তারা কষ্ট দিতে চেয়েছিলেন, কিন্তু কষ্ট তো আসলে তাদের ভাগ্যলিপি ছিল, তাই তারা কষ্টে পড়েছেন, আমার কোনো কষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ। জি, বুঝতে পেরেছি। আপনি, আমি লক্ষ্য করেছি আপনি যখন আমার এই প্রশ্নটার উত্তর দিচ্ছিলেন, আপনি বলেছেন পাস্ট টেন্সে কথা বলেছেন, ছিলাম, ভালো ছিলাম, আমার কষ্ট হয়নি, আমার জীবনে গোল্ডেন টাইম কেটেছে। আপনি কি দেশে ব্যাক করেছেন? এগেইন আমি আপনাকে অপরচুনিটি দিচ্ছি উত্তর দেওয়ার, আমি ফোর্স করব না, আপনি বলতে চাইলে বলতে পারেন। জি জি জি, আমি দেশে ব্যাক করেছি, এবং আমাকে আসার জন্য সহযোগিতা এই দেশের গভর্নমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। গভর্নমেন্ট সহযোগিতা করেছেন। ওখানে পাকিস্তানের যে হাই কমিশন আছে, সেই হাই কমিশনার সাহেব, উনি অত্যন্ত আমাকে ভালোবাসেন, এবং এখান থেকে তাদেরকে বলা হয়েছিল, বৈদেশিক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে ওনাকে ট্রাভেল পারমিট দিয়ে দাও। তো তারা আমাকে একেবারে, আমি যেখানে ছিলাম
সেখানে এসে আমাকে প্রায় ট্রাভেল পারমিট দিয়ে গেছে, এবং আমি আলহামদুলিল্লাহ খুব সসম্মানে দেশে ফিরেছি, আল্লাহ চায় তো। এবং আপনার যুদ্ধাপরাধ মামলার কি হয়েছে? মানবতা বিরোধী মামলায় যে আপনার রায় হয়েছে সেটা কি অবস্থায় আছে? সেটার জন্য আমি দরখাস্ত করেছি গভর্নমেন্টের, যেখানে দরখাস্ত করার কথা আমি সেখানে দরখাস্ত করেছি, এবং সেটা প্রসিড করছে সুন্দরভাবে আমি যতদূর জানতে পেরেছি। আমি দেশেই এসেছি এবং আমি আমার ঘরেই অবস্থান করছি, তবে আমি পাবলিক হই না, যে যতক্ষণ পর্যন্ত এই ঝামেলাটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি পাবলিক হতে চাচ্ছি না। এটা মাশাআল্লাহ, অবশ্য শুধু ডাক্তার, হসপিটাল এসবের প্রয়োজনে আমি কখনো বাইরে যাই। আমরা আরেকটু যদি ব্যাক করি, আপনি অনুষ্ঠানের শুরুতে বলছিলেন জি এবং আপনার বিরুদ্ধে আপনার ভাষ্যমতে শ্যাম ট্রায়াল হয়েছে, বানোয়াট অভিযোগ এসেছে, যে অভিযোগগুলো আপনি নিজে অ্যাওয়ার হয়েছেন পত্রিকায় পড়ে। জি তো কিন্তু এই যখন মামলাটা হয়, কিছু তো সাক্ষী গিয়েছে, আপনার বলেছে গিয়ে যে আপনার বিরুদ্ধে এটা 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 আপনি হত্যা করেছেন, রেপ করেছেন, নিজের ইত্যাদি ইত্যাদি বলেছে তো তারা। ওই জি সাক্ষীদের ব্যাপারে আপনার ধারণাটা কি আরেকবার বলবেন? আপনি বলেছেন অনেকেই ইন্ডিয়াতে ছিল, আপনার যে এলাকাতে আপনি ছিলেন হিন্দু অধ্যুষিত এলাকা বা অনেক হিন্দু কমিউনিটির লোকরা সেখানে বসবাস করেছেন। এই যারা সাক্ষীটা দিল তাদের ব্যাপারে আপনি আরেকটু আমাদেরকে খোলাসা করবেন, তারা কেন বললো এগুলো গিয়ে, তাহলে আপনি যদি কোনো যুদ্ধাপরাধ নাই করে থাকেন? একজন সাক্ষী ছিল শাহ মোহাম্মদ আবু জাফর, ওই ওই লোক এমপিও ছিলেন একসময়। তো আমার বাড়ির থেকে বেশি দূরে না ওনার বাড়ি, আমার ছোটবেলার বন্ধু, আমার সঙ্গে মাদ্রাসায় পড়েছে, কোরআন। ওই সাক্ষী নিজে শাহ মোহাম্মদ আবু জাফর? ও শাহ মোহাম্মদ আবু জাফর যদিও নিজে সাক্ষী ছিলেন না, তবে বর্তমানে সাংবাদিকরা তাকে গিয়ে জিজ্ঞেস করেছিল যে আপনি ওনার সম্পর্কে জানেন, কাছের থেকে দেখেছেন, আপনার মত কি? তো উনি বললেন যে আমার বাড়িটিও জ্বালিয়ে দিত মিলিটারিরা যদি উনি না থাকতো। তো উনি বুঝাইছিল তাদেরকে যে এই বাড়ি শাহ মোহাম্মদ আবু জাফরের না, এটা তার আব্বা মুন্সি আব্দুল আজিজ সাহেবের বাড়ি, এবং উনি নিজে পাকিস্তানের পক্ষের লোক ছিলেন, উনি মুসলিম লীগার ছিলেন। এই কথা বলার পরে মিলিটারিরা আমার বাড়িটা জ্বালায় নেয়, আর যদি সেই দিন উনি না থাকতো তাহলে আমার বাড়িও জ্বালিয়ে দেওয়া হতো। এটা উনি বলেছেন সাক্ষাৎকারে সাংবাদিকদের কাছে, যেটা মিডিয়াতেও আসছে। এইভাবেই সমস্ত সাক্ষীরা, আমি বলেছি যে সাক্ষী যারাই দিয়েছে তারা আমার সঙ্গে আমার ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দেয় নাই, আর দিলেও আমি পাল্টা কোনো প্রতিশোধ নিতে চাই না, এবং আপনারাও যারা তাদের আশেপাশে আছেন তাদের দিকে খেয়াল রাখবেন, তাদের যেন ক্ষতি না হয়। জি জি একটি বিষয় আপনি যেটা বলছেন যে পাকিস্তানি মিলিটারি এসেছিল, বাড়ি জ্বালিয়ে দিত, আপনার কি মনে হয় যে ৭১ সালে পাকিস্তানি বাহিনী আসলে বাঙালির উপর অ্যাট্রোসিটি করেছিল, মানে তারা আসলে অত্যাচার করেছিল? আপনার মনে হয় সেটা, না সেটা ঠিকই ছিল? আসলে পাকিস্তানের যারা বাহিনী ছিল, হয়তো তাদেরকে ধারণা দেওয়া হয়েছিল যে এই দেশে সব গাদ্দার, সব কাফের মুশরিক, এই ধরনের কোনো ধারণা সোলজারদের ভিতরে দেওয়া হয়ে থাকতে পারে। এই ধরনের ধারণা সোলজারদেরকে দেওয়া হয়ে থাকতে পারে যে দিস পিপল আর নট মুসলিমস, তার এরা সব হলো শেখ মুজিবের সমর্থক। এই ধরনের ধারণা হয়তো তাদেরকে দেওয়া হয়ে থাকবে, সেই জন্য। আর না হলে তাদের উচিত ছিল দেশের মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তা বিধান করা, তাদের দায়িত্ব ছিল। যদি তারা করত তাহলে তাদেরকে মানুষ ব্লেসিং মনে করত এবং মানুষ তাদেরকে সহযোগিতা করত। সেটা তারা করেনি, আনফরচুনেটলি। এটা মারাত্মক ভুল ছিল, এবং সেই ভুলের কারণে দেশ তাড়াতাড়ি করে দেশ থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছে। জি জি ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায় যে আপনি এখন, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতেও সময় কম। আপনি এখন ২৪-এর যেই গণ অভ্যুত্থানে, বিপ্লবে শেখ হাসিনা সরকার পতন হলো, ফ্যাসিস্টের পতন হলো, শেখ হাসিনা ভারতে চলে গেলেন, এবং আপনি যেটা বলছিলেন, এবং ভারতে চলে যাওয়ার পরেই বাংলাদেশের মানুষ স্পিক আউট করা শুরু করলো, তারা বলা শুরু, আয়নাঘর, শত শত আয়নাঘরের খোঁজ পাওয়া গেল, যারা ইন্ডিয়া হেজিমনির বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে ডিসঅ্যাপিয়ার করা হতো, নির্যাতন করা হতো, আয়নাঘরে রাখা হতো, অনেক এরকম অনেক ভিকটিমরা আছেন।
আপনি বলছিলেন অনুষ্ঠানের শুরুতে যে ৭১ সালে আমি অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলাম, কারণ আমি ইন্ডিয়ার হস্তক্ষেপ আশঙ্কা করেছিলাম। এ ধরনের একটা কথা আপনি বলেছেন, তাই তো? জি ২৪ এসে কি আপনার মনে হয় যে ২৫ এসে আপনার মনে হয় আপনি যে আশঙ্কাটা করেছিলেন বা তৎকালীন জামাতে ইসলামের নেতারা যে কারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি বলেছেন, ইন্ডিয়ান হেজিমনি বা ইন্ডিয়ান আগ্রাসন বা ইন্ডিয়ার কবজায় চলে যাওয়া, জি জি আপনাদের এই আশঙ্কাটাই কি বাস্তবায়ন হয়েছে বলে মনে হচ্ছে আপনাদের কাছে? জি, তা তো হয়েছেই। কিন্তু এই যে পরিবর্তন সম্পর্কে না দেশের মানুষ জানতো, না বিদেশের মানুষে জানতো, না কোনো গোয়েন্দা বাহিনীর লোকেরা জানতো। আল্লাহ তাআলা বাচ্চাদেরকে দিয়ে বিশাল পরিবর্তন সংগঠিত করেছেন। সুতরাং আল্লাহ ইজ দেয়ার, আমি আল্লাহকে চোখে দেখতে পাচ্ছি। আল্লাহ আছেন, যে এটা দেখা যায় এই ঘটনার কারণে। এবং এটা আল্লাহর মেহেরবানি যে একেবারে টপ টু বটম সব জায়গায় আওয়ামী লীগাররা তাদের নিজস্ব লোক বসিয়ে দেওয়া সত্ত্বেও, এবং তারা সব কিছু নিজেদের আয়ত্ত নেওয়া সত্ত্বেও, এবং সবচেয়ে বড় কথা হলো যে ইন্ডিয়ার মতো একটা বড় দেশ এর পেটের ভিতরে থেকেও আমরা যে আল্লাহর সাহায্য পেয়েছি এবং এইভাবে পেয়েছি, এটা যদি মানুষ না বোঝে তাহলে তারা ভুল করবে যে এটা ছিল আল্লাহর সাহায্য। এই আল্লাহই বাচ্চাদেরকে দিয়ে এই পরিবর্তনটা সংগঠিত করেছেন, এবং আমি বিশ্বাস করি যে আগামীতেও আল্লাহই সাহায্য করবেন, আল্লাহই রক্ষা করবেন। দেশে এই ধরনের বড় অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে অনেক দেশেই এটা হয়েছে যে অনেক বড় রকমের ম্যাসাকার হয়েছে, এবং অনেক দিন লাগছে তাদের প্রতিষ্ঠিত হইতে। এই দেশে আওয়ামী লীগাররাই বলতো যে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে যদি আওয়ামী লীগ না থাকে। তাতে তা তো হয়নি, বরং সেই তুলনায় এখানে বলতে গেলে কোনো প্রতিশোধমূলক কাজ উল্লেখযোগ্যভাবে সে তেমন হয় নাই। এবং এখানের মাইনরিটিদের ব্যাপারেও বলা হয়েছে যে তারা তারা মারা যাবে, আসলে তারা কেউ মারা যায়নি। যদি কোনো মাইনরিটি ভিকটিম হয়ে থাকে কোনো কোনো পরিস্থিতি, তাহলে সেটা তার ব্যক্তিগত রাজনৈতিক কার্যকলাপের কারণে হয়েছে। আল্লাহ জানেন, দেশের মানুষ, আপনারা তো সবাই জানেন, আপনারাও দেশের মানুষ। তো এই জন্য আমি মনে করি যে এই পরিবর্তনের পরে যা কিছু হচ্ছে এটা অস্বাভাবিক কিছুই না, এবং এতে বিচলিত হওয়ার কিছু নাই। মানে শেখ হাসিনা উইল নেভার কাম ব্যাক ইনশাআল্লাহ। এবং ফ্যাসিস্ট যারা, তার ভিতরে একটা চরিত্র আছে শেখ হাসিনার, তার উচিত ছিল যে এই ঘটনার পরেই সে রিয়েলাইজ করবে যে সে ভুল করেছে এবং সে ক্ষমা চাইবে এবং সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু সে চায়নি। এটা হলো শয়তানের স্বভাব, যে শয়তান ভুল করেছিল কিন্তু সে আল্লাহর কাছে ক্ষমা চায়নি, অহংকার করেছে। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছে এবং সে অহংকার করেছে, এবং এই জন্য আল্লাহর লানত তার উপরে পড়েছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। তো এই দিক থেকে বিবেচনা করলে হাসিনা পর্যন্ত ক্ষমাও চায় নাই, এবং সে ভবিষ্যতেও সম্ভাবনা এরকম নাই। এবং মোদির মতো একজন মানুষ, এই মাপের একজন মানুষ এত নির্লজ্জ হতে পারে, এটা আমি বুঝি না। যে উনি কি করে এত বড় স্বৈরাচারীকে স্থান দিয়েছেন, সসম্মানে রেখেছেন, সেখানে বসে আন্দোলন করার সুযোগ দিচ্ছেন। তো সে ইন্ডিয়া আরো আনপপুলার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে। দেশের মানুষ ইন্ডিয়ার বিরুদ্ধে। এখন এটা একটা বোঝার জিনিস হয়ে গেছে যে কে দেশপ্রেমিক, যে ইন্ডিয়া বিরোধী, কে দেশের শত্রু, যে ইন্ডিয়ার বন্ধু, সে হলো দেশের শত্রু। এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন। এই জন্য পরবর্তীতে যারা সরকারে আসবেন বলে মনে করেন ইলেকশনে, তারাও যদি বলতে যান যে আমি ইন্ডিয়ারে পছন্দ করি, তাহলে বিপদ তাদের আছে, তারা হইতেই পারবে না। ইন্ডিয়ারে পছন্দ করা মানেই হচ্ছে বাংলাদেশের সে বন্ধু না। আর ইন্ডিয়ার এই অবস্থাটা কি বাংলাদেশে পার্মানেন্ট হবে আপনার মনে হয়? যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার যে রূপ দেখেছে, ইন্ডিয়ান আগ্রাসনের যে রূপ দেখেছে, এটা অনেকদিন তারা মনে রাখবে এবং ইন্ডিয়া বিরোধী এই মনোভাবটা বাংলাদেশে স্থায়ী হবে, না এটা আবার কয়েক বছর পরে আবার যা ছিল তাই হয়ে যাবে? আপনার কি মনে হয়? আমার মনে হয় এটা স্থায়ী হবে, আরো বাড়বে। এবং এখন যারা আওয়ামী লীগের, এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগকে সমর্থন করে, তাদের সমর্থন ছুটে যাবে, থাকবে না। আমি বিশ্বাস করি যে এই অবস্থা থাকবে।
চীন যেভাবে অগ্রসর হচ্ছে এবং তারা যেভাবে সহানুভূতি দেখাচ্ছে, এভাবে পাকিস্তান যেভাবে সহানুভূতি দেখাচ্ছে, এবং অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই তো ইন্ডিয়ার তেমন সম্পর্ক নাই, ভালো সম্পর্ক নাই। সুতরাং ডে উইল কাম যখন ইন্ডিয়ার পতন আমরা দেখবো ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নাই। এবং সেদিন বেশি দূরে নাই যখন দুনিয়াবাসী প্রত্যক্ষ করবে যে নেতানিয়াহু এবং মোদি এবং তাদের সাথে ট্রাম্পদের করুণ পরিণতি দুনিয়ার মানুষ হয়তো প্রত্যক্ষ করবে। আমি দেখতে পারি আর না পারি, বর্তমান জেনারেশন যারা তারা দেখবে। জি জি, জনাব মৌলানা আবুল কালাম আজাদ, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আপনার নিয়ার ফিউচার কি দেখেন? আপনি কি করতে চান? আপনি তো জনপরিসরে ছিলেন, টেলিভিশনে ছিলেন, আপনি ডিসঅ্যাপিয়ার হয়ে যান, আপনি আবার এখন বলছেন আপনি বাংলাদেশে ব্যাক করেছেন। নিকট ভবিষ্যতে আপনি আপনার কর্মকাণ্ড, অ্যাক্টিভিটি, আপনার কন্ট্রিবিউশন কিভাবে দেখেন নিজেকে? আমি চেষ্টা করব যে মিডিয়াতে আবার অ্যাক্টিভ হওয়া যায় কিনা আল্লাহ তৌফিক দিলে, এবং মিডিয়ার মাধ্যমে কোরআন সুন্নাহর কথা মানুষকে জানানো যায় কিনা এই চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার আবেদন থাকবে, আমার চেষ্টা থাকবে যে মানুষ যেন কোরআন শরীফ পড়ে। কোরআন আল্লাহর দেওয়া কিতাব, মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন। এরই ভিতরে মানুষের মুক্তির পয়গাম আছে, কল্যাণ পাওয়ার পয়গাম আছে। বাঁচার মতো একটাই রাস্তা আছে, তা হলো কোরআনকে ধরা, দৃঢ়ভাবে ধরা, কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে মজবুতির সঙ্গে ধরা। এই ব্যাপারে আমি মানুষকে উদ্বুদ্ধ করতে চাই, ইল্লা মাশাআল্লাহ। এবং মানুষ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা ভালো করে পড়ে, এই এই অনুরোধ আমি সারা দেশের মানুষের কাছে, সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে প্রথমত, এবং তাদের মাধ্যমে অন্যদের কাছেও রাখতে চাই যেন তারা সেটা করে। আমার চেষ্টা থাকবে আমার মৌত পর্যন্ত, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমি এই চেষ্টায় করতে থাকবো যাতে মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে, যাতে মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে, যাতে মানুষেরা ফাইনালি কোরআন মজিদকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়ে। এর মধ্যে মুক্তি আছে, এর মধ্যে আমাদের কল্যাণ আছে। এটা আমাদেরকে যদি বুঝতে যত দেরি হবে, বিপদ তত ঘনীভূত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। With that note, thank you so much for your kind time, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। ওয়েলকাম, ওয়েলকাম। জাযাকুমুল্লাহু খায়র। বারাকাল্লাহু ফিকুম। হায়াকুমুল্লাহ।